আমরা যে ক্লাসটা শুরু করছি সেটা হচ্ছে শিথিলকরণ। শিথিলকরণ জিনিসটা কি? শিথিলকরণ হচ্ছে যে এই যে আমার পাশে আছে সাইফুল, ওকে বলছে যে শক্ত হয়ে বসো, শক্ত শক্ত হয়ে, এই শক্ত হয়ে বসছে, শক্ত হয়ে সাইফুল, ওকে। আর ওকে বলছে, জামিলকে বলছে যে তুমি আরাম করে বসো, আরাম করে, আরাম আরাম করে বসছো, হ্যাঁ আরাম করে। তাহলে একজন শক্ত হয়ে বসছে, একজন আরাম করে বসছে। এখন আমরা যদি বলি যে সাইফুল তুমি আরাম করে বসো, আর জামিল তুমি শক্ত হয়ে বসো, বসো আরাম করে। বিষয়টা হলো যে একজন অভিনেতার অভিনয় করতে হইলে আরাম করে বসা শিখতে হবে, আরাম করে। এবং এই জিনিসটা আমরা আজকে শিখবো। বলো এরকম এখন, হ্যাঁ কও বেড়া, আচ্ছা ঠিক আছে কইতেছি, ডালো আরে বেটা ক ফালতু, জি স্যার বলতেছি। দেখা যায় বিষয়টা হচ্ছে সে ক্যামেরা যে তার সামনে আছে, সে এটার জন্য সচেতন বেশি, অতিরিক্ত। আমার ক্যামেরা ঠিক মতো দাইতেছে। আরেকটা হয় মেয়েদের ক্ষেত্রে হয়, আচ্ছা আমার মেকআপটা কি ঠিক আছে, কি সুন্দর দেখাচ্ছে, দেখেন তো ভাইয়া আমার চুলটা ঠিক আছে কি। এটাও সমস্যা। মানে আপনার যদি ওটা ক্যারেক্টার থেকে আপনাকে বের করে দিচ্ছে, মানে আপনি নিজের দেখাইতেছেন আমি একটা অনেক বড় আর্টিস্ট, তারপরে ডাইরেক্টর সব বলতে পারে তোমার এটা হয় নাই, সেটা বলতে অবশ্যই বলতে পারে, অবশ্যই বলতে পারে। সেই জায়গাটা বলছি যে এই জিনিসটা, এই যে ক্যামেরা সংক্রান্ত অতিরিক্ত সচেতনতা মানুষের অভিনয়কে নষ্ট করে। তার মানে অভিনয় করতে হলে আপনাকে প্রথম যেটা করতে হবে, শিথিল করতে হবে। আমরা যে খেলাটা খেলছি সেটা হচ্ছে পাপেট অ্যান্ড মাস্টার। পাপেট কি? পাপেট হচ্ছে পুতুল, আর মাস্টার কি? যে এই পুতুলটা চালায় সে হচ্ছে মাস্টার। তো এইখানে একজন পুতুল হবে, একজন মাস্টার হবে। যেমন ও হচ্ছে পুতুল, ও হচ্ছে মাস্টার। এখন আমরা এই খেলাটা দেখব যে একজন মাস্টার এই পুতুলকে যা করাবে পুতুল সেটাই করবে। ওর বাইরে পুতুলের কোনো ক্ষমতা আছে? নাই। তো মাস্টার আপনি এই পুতুলটাকে যা খুশি করান, ওকে ওকে যা খুশি করাও। পুতুল নাচটা আরেকজন তো করায়, সেই পুতুল নাচটাই ঘটনাটা করাইতে কইতেছে। সেটাই তো করবেন রে ভাই, হ্যাঁ এটাই তো করবেন। এখন এইটা যে করবেন, ধরেন আপনি এই হাতটা ধরে করতে হবে, যেহেতু সে পুতুল এবং আপনার এনে সুতা নাই, তো আপনি কি করবেন? এটা ধরে এইভাবে করবেন, এটা ধরে এইভাবে করবেন, এটা ধরে এইভাবে করবেন, ওরে যা খুশি করবেন। তুমি কিন্তু ব্যাপারটা এইরকম। তুমি থাকবা রিল্যাক্স, তুমি থাকবা ফ্লেক্সিবল। হ্যাঁ অ্যাকশন চলো, তুমি থাকবা ফ্লেক্সিবল, যা করতে ইচ্ছা করে। ক্যামেরাটা সামনে নাও, যা করতে ইচ্ছা করে। যা করতে ইচ্ছা করে। আর পুতুল কি করবেন? যেভাবে রাখতেছে ওইভাবেই থাকবেন, যেভাবে রাখতেছে ওইভাবে থাকবেন। হ্যাঁ আমাদের ক্যামেরাটা ধরো। তো আমরা খেলছি পাপেট অ্যান্ড মাস্টার, এই খেলাটা খেলছি। যে ও হচ্ছে পাপেট, ও হচ্ছে মাস্টার। আমরা কিছুক্ষণের মধ্যে যেটা করব, রিভার্স করব। রিভার্স মানে হচ্ছে ও হবে মাস্টার, ও হবে পাপেট। তাহলে আমরা রিভার্স করে দেই, যে এতক্ষণ পাপেট ছিল সে হবে মাস্টার আর ও হবে পাপেট। হ্যাঁ রিভার্স চলো।
আছে, এই পাপেট এবং মাস্টার খেলাটা আমরা শুরু করছি। Oh, very fast. তার মানে হচ্ছে যে আপনি যে কোনো ব্যক্তির সাথে ডিরেক্টর যাকে আপনার সামনে এনে দিবে তার সাথে আপনি অভিনয় করতে বাধ্য অ্যাক্টর হিসেবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি এই প্রজেক্টে কাজ করব না, সেটা আপনার স্বাধীনতা আছে। কিন্তু আপনি যদি কোনো প্রজেক্টে কাজ করেন যে হ্যাঁ আমি করবো, আপনি স্ক্রিপ্ট দেখে নেবেন না, আপনি স্ক্রিপ্ট দেখে সমস্ত কিছু বুঝেই তো ওই প্রজেক্টে গেছেন। তো ওই প্রজেক্টে যাওয়ার পরে আপনার স্ক্রিপ্টে যা যা আছে ওইটার মধ্যে আপনি করতে বাধ্য। যদি এর বাইরে এক্সট্রা কিছু করতে বলে তখন আপনি বলতে পারেন যে আমি এটা করবো না, আপনার স্ক্রিপ্টে এটা নাই, হইতে পারে। কিন্তু তাতেও ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে যে ডিরেক্টর মাইন্ড করবে যে কি একটা অ্যাক্টর নিছি, সে এক্সট্রা কোনো ধরনের শট আমাকে নিতে দেয় না, সে বিরক্ত হবে। তার মানে আপনি পেশাদার লোক হিসেবে আপনি যে কোনো ধরনের ক্যারেক্টার করতে আপনি রাজি থাকবেন, এটাই মানুষ মনে করে। হ্যাঁ, পারলেই দাম। তো এই জায়গাটা আপনার হবে তখনই যখন ওকে স্পর্শ করতে আপনার কোনো ধরনের জড়তা তৈরি হবে না। ও তো ছেলেকে একটা ছেলে স্পর্শ করা এমন কঠিন কিছু না। কিন্তু যেটা হয় আমাদের কালচারে, আমরা সাধারণত মেয়েদের সাথে মিশি না, বা মেয়েরা ছেলেদের সাথে মিশে না, আমরা আমাদের অভ্যস্ত না আমরা। তো সেক্ষেত্রে কি হয়, তো নতুন অ্যাক্টর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে একটা অভিনেতা অথবা অভিনেতা না, তার সামনে কি একটা জড়তা তৈরি হয়, সেই জড়তাটা এই গেমগুলি দূর করে দেবে। এই গেমগুলি এখন এই গেমটাকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। কেমনে? দুজন আসেন, আবার যে কোনো যে খেলার এসে আসেন, খেলা সাইফুল খেলিস নাই, যাও সামনে। আচ্ছা, ও গেছে, আরেকজন যাও, আরেকজন যে কোনো কেউ যাও। আচ্ছা, তুমি যাও, এইদিকে দাঁড়াও। এখন আমরা যে খেলাটা খেলবো সেটা হচ্ছে পাপেট হচ্ছে 2টা আর মাস্টার হচ্ছে 1টা। ঠিক আছে, আমরা খেলাটা অ্যাডভান্স করছি একটু। এখন এই দুজনকে দিয়ে তুমি যা খুশি বানাও, যা খুশি। না, এটা করা যাবে না। না, যে জায়গায় নিয়ে যাবে ওই জায়গায় থাকবে। যা খুশি করা যাবে। ওকে, আমরা এই জিনিসটাকে আরেকটু জটিল করি। আসো, তাহলে চতুর্থজন বাদ যাবেন কেন? আসেন। চারটা পাবেন আমরা দেখতেছি এখন। তাহলে মাস্টার হিসেবে পাচ্ছি একজনকে এবং 4টা পাবেন পাচ্ছি। আচ্ছা, প্রথমে যে ঢুকছিল সাইফুল ঢুকছিল মনে প্রথমে, না? সাইফুল বেরিয়ে যান, সাইফুলের জায়গায় তুমি আসো। হ্যাঁ, একদম ওই সেম পজিশনে যাও, আগের মতো ওর কাঁধে হাত রাখো। হ্যাঁ, এবং সাইফুল হচ্ছে মাস্টার। সাইফুল এই 4 জনকে দিয়ে যা খুশি বানাও, যেভাবে খুশি, যেমনি খুশি, যেভাবে যা খুশি বানাও।
এভরিথিং। যা খুশি বানাও, তোমার যেমনে ভালো লাগে। যেমনে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমনে ভালো লাগে। এই মাটিটা আমরা এই মাটি দিয়ে একটা মূর্তি বানাবো। তো এইখানে যে পাপেট, সেই পাপেটটা হচ্ছে একদলা মাটি, আর এখানে যে মাস্টার ছিল সে হচ্ছে মেনলি ভাস্কর। এই হচ্ছে বিষয়টা। আমরা যে খেলাটা খেলবো, প্রথমে একজনকে দিয়ে শুরু করব, তারপরে আরেকজনকে ধরে আনবো, এনে তাকে আবার ওই একজনের সাথে অ্যাড করে দিব। ঠিক আছে? দুইভাবে খেলাটা খেলবো, একটা হচ্ছে মাস্টার সহ খেলবো, আরেকটা মাস্টার ছাড়াও খেলবো। বোঝাই জিনিসটা কি? বিষয়টা হচ্ছে যে একজন প্রথমে পাপেট হইলাম, অথবা একদলা মাটি হইলাম। এই যে একজন হইলাম, সে একজনের কোনো নিয়ন্ত্রণ নাই তার উপরে। অন্য আরেকজন তাকে দিয়ে যা খুশি তা করতেছে। তাহলে এই গেল, করার পরে দ্বিতীয় আরেকজনকে ধরে নিয়ে আসবে, ওর সাথে অ্যাড করা দিবে, তারপরে তৃতীয় আরেকজনকে অ্যাড করাবে। ঠিক আছে? এ হচ্ছে খেলাটা। তাহলে এইভাবে সব লোকগুলি একসাথে হবে এক জায়গায়। এ হচ্ছে খেলাটা। এবং খেলাটার ক্ষেত্রে আমরা এই খেলাটা পাপেট অ্যান্ড মাস্টার খেলছি শুধু দাঁড়িয়ে। আমরা যখন ক্লে অ্যান্ড আর্টিস্ট খেলাটা খেলবো, সেই খেলাটা আমরা শুধু দাঁড়িয়ে করবো না, দাঁড়িয়ে বসে শুয়ে তিনটা পজিশনে যাব। বোঝা গেছে জিনিসটা? তাহলে একজন মাস্টার হন এখানে আপাতত। কে হবেন মাস্টার? ওকে, আপনি মাস্টার, বাকিরা বসে পড়ো সবাই। তাহলে আমরা খেলাটা খেলছি আবার। এই খেলাটা এখন আমরা যেটা খেলবো আর্টিস্ট অ্যান্ড ক্লে। একজন হচ্ছে আর্টিস্ট, আমাদের মুকুল ভাই, এবং বাকি হচ্ছে ক্লে। এই মুকুল ভাই এখন একটা ভাস্কর্য বানাবে এদের দিয়ে। শুরু করেন। ভাস্কর্য বানাচ্ছেন কিন্তু। সংগ্রামী মুখ, হ্যাঁ। সুন্দর ভাস্কর্য। ওকে, সুন্দর, খুবই সুন্দর। থাকেন। তো আমাদের খেলার একটা উদ্দেশ্য হচ্ছে পরস্পরকে স্পর্শ করা। আপনি ভাস্কর হিসেবে ওদের পজিশনটা এমনভাবে চেঞ্জ করেন যেন ওরা পরস্পরকে স্পর্শ করে থাকে, এমনভাবে নিয়ে যান। নিজেরা পাঠ হয়ে যান, কেমনে হবে? ওকে, আমরা দেখতে পাচ্ছি যে একটা সিম্পল একটা ভাস্কর্য। আমরা এই ভাস্কর্যটা তৈরি করব। ভাস্কর্যটা এখন আপনি যেটা তৈরি করবেন সেটা হলো ভাস্কর্যের সবগুলি ক্লে বসে থাকবে।
তারাই করবেন না। যাই আমরা পরেরটায়। বসে থাকবে এবং পরস্পরকে স্পর্শ করে থাকবে, শুধু বসে থাকবে না। স্পর্শ করবে। হ্যাঁ, প্রত্যেকে বসে থাকবে এবং পরস্পরকে স্পর্শ করে থাকবে। একজন আরেকজনকে স্পর্শ করবে। ওকে, আমরা দেখলাম তো এইটা। আরেকজন এখন এটা ভেঙে ফেলি আমরা। আমরা যেটা করতে চাচ্ছি এখন, এই খেলাটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মানে আমাদের অভিনয়ে কেন এটা গুরুত্বপূর্ণ, এই খেলাটা কেন লাগে। ধরেন আমি এখানে বসলাম, এইখানে বসছি, এখন আমি বসছি এই ভঙ্গিতে। আমার এই ভঙ্গি, এই যে বডি ল্যাঙ্গুয়েজ, এইটা কিছু বলে। আমি বসছি, এই ল্যাঙ্গুয়েজ একটা কিছু বলে, আমার কিছু বলার দরকার নাই, আমি বসছি, এই ল্যাঙ্গুয়েজ একটা কিছু বলে। বলে তার মানে আমাদের বডি একটা কিছু বলে, আমাদের বডি অলওয়েজ একটা কিছু বলে। একজন ভালো অভিনেতা সবসময় প্রথম বডি দিয়ে বলে ফেলে। আপনি ক্যামেরার সামনে প্রথমে এসে আপনার শরীর দিয়ে কিছু বলে ফেলবেন, তাহলে কি হবে, দর্শক আপনার দিকে মনোযোগ দিয়ে তাকাবে। ও, ওই লোকটা মনে হয় কি বলো ভাই, ভালো লাগে না। এই যে আপনি, আমি কিন্তু অ্যাক্টিং করছি না, মোটা অ্যাক্টিং করছি না, আমি জাস্ট একটা পোজ নিয়েছি, আর কিছু না, মোটা অ্যাক্টিং করছি না, আমি একটা পোজ নিয়েছি, পোজ ঢং ধরছি, বান ধরছি, ভরং ধরছি, সোজা কথা, সোজা বাংলা কথা, ভরং ধরছি। ক্যামেরা হচ্ছে এমন একটা বোকা জিনিস, ক্যামেরা যা দিবেন আপনি তাই দেখাবে। ক্যামেরা নিচে তো কিছু প্রডিউস করতে পারে না, তো ক্যামেরা আপনি বোকা বানাবেন না। আপনি ক্যামেরা এমন কিছু দেখেন যে উফ, লোকটা আমাদের দাঁত ব্যথা, লোকটা কথা কইতে পারি না, তেমন লোকটা আমাদের দাঁত ব্যথা। তেমন আপনি আপনার শরীরী ভাষা দিয়ে ক্যামেরার সামনে যখন কিছু বানায় ফেলবেন, তখন ডায়লগ আপনি বলেন আর না বলেন তাতে কিছু যায় আসে না। এই গেমটা আর্টিস্ট অ্যান্ড ক্লে আপনাকে সেটা দেখাবে, শেখাবে। আপনি বডি ল্যাঙ্গুয়েজটা, আমরা ক্লাসে ছিলাম কোথায়, শিথিলকরণ। শিথিলকরণের সাথে এটার কি সম্পর্ক, এটা না বুঝলে লাভ কি। মূল হচ্ছে আপনি যে এইটা করতে পারবেন না, যখন আপনি সব শক্ত, বডি শক্ত, তখন আপনি পারবেন না। আপনি তখনই পারবেন যখন বডি আপনার নরম, কাদামাটির মতো আপনার বডিটা, আপনি যা খুশি বডি দিয়ে করতে পারেন। এটা গেল একটা। এখন আপনি তো একলা অভিনয় করবেন না রে ভাই, আপনি একলা অভিনয় করবেন? নো, আপনার সঙ্গে আরেকজন কো আর্টিস্ট থাকবে। সাইফুল আয়, এখানে আয়। এই লোকটা আরেকজন অভিনেতা আমার সাথে বসছে, ক্যামেরা এখানে আছে, ঠিক আছে। এখন আমাদের রিলেশনশিপটা তৈরি হবে, একটা রিলেশনশিপ তৈরি হবে আমাদের শারীরিক পজিশনের উপরে। দেখেন, এই যে আমি যে নিচে এসে বসছি, ও যে উপরে বসে আছে, আমরা কিছুই করি নাই, কোনো অভিনয় করি নাই, আমরা জাস্ট বসে দুজন তাকাইছি। এই ছবিটা দেখলেই মনে হয় যে এই লোকটা ক্ষমতাবান, এই লোকটা দুর্বল, মনে হচ্ছে না? দেখেই মনে হচ্ছে। তার মানে এই যে ছবিটা, এই যে আমরা যে পরিবেশটা তৈরি করি, সেই পরিবেশটা একটা গল্প বলে। তো আর্টিস্ট অ্যান্ড ক্লে এই খেলাটা আপনাকে এই গল্প বলাটা শেখাবে, যে কিভাবে আমি অভিনেতাকে সাজাইলে
সেটা অভিনেতার মাধ্যমে, আমি ছবিটার মাধ্যমে গল্পটা বলে দিচ্ছি, ছবিটাই গল্প বলে দিচ্ছে। ঠিক আছে, তুমি বসো ওখানে। দেখেন এখানে ওরা দুজন বসে আছে, দুজন এখানে বসতো তুই, ওরা দুজন বসে আছে এইভাবে, দুজন দুদিকে তাকাও তো, অপোজিটে এইভাবে বসে আছে। ঠিক আছে, দুজন দুজনের দিকে তাকাও তো, দুটো কি সেম মিনিং আসে? না নো। দুজন কাছে আসো তো, একদম দুজন কাছে এসে পড়ো, একদম ঘেঁষাঘেঁষি করে বসো তো, আগের মিনিং আসে? না আসে না। আরিফা ওর কাঁধে হাত দাও, কাঁধে হাত দাও, কাঁধে কাঁধে, হ্যাঁ। এটা কি আরেকটা মিনিং আসে? হ্যাঁ তার মানে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে অভিনয়টা মূলত একটা ছবি, আমরা ক্যামেরা একটা ছবি বানাচ্ছি, সেই ছবিটা একটা গল্প বলে। তাহলে এই যে ও যদি এই হাতটা এখন এইখানে দেয়, তাহলে এটা আরেকটা অর্থ দেয়। হ্যাঁ, আচ্ছা, হাতটা নামা। এখন তুমি এই কাঁধের মধ্যে এটা দাও, মাথাটা দাও কাঁধের মধ্যে, দেখেন আরেকটা অর্থ দেয়। তার মানে হচ্ছে আপনি অভিনেতা হিসেবে এবং ডিরেক্টর, এই দুজন মিলে ক্যামেরা ডায়ালগ বলার আগে একটা ছবি বানাবে, একটা সিন আমরা যে বানাবো, সেই সিনটা আমরা আগে একটা ছবি বানাবো অ্যাক্টরদের দিয়ে। সেই ছবিটা যত সুন্দর হবে, সেই ছবিটা যত ওই গল্পের সাথে মিলবে, ততই দর্শক হিসেবে বলবো বাহ, ও আরে ওরা তো প্রেম করতেছে রে ভাই, এনে বইয়া। অর্থ তাই থাকে। কাঁধে রাখো মাথাটা, হাতটা ধরে রাখো দুজনে, এই দেখো। এখন আপনি এই দৃশ্যটা দেখেন, আপনি স্ক্রিনে যখন এই দৃশ্যটা দেখবেন, দেখার পরে বলবেন যে ওরা তো প্রেম করতেছে। এটা কোনো ডায়লগ দরকার নেই। মানে আর কিচ্ছু বলার দরকার নাই, কোনো অভিনয় দরকার নাই, কোনো অভিনয় দরকার নাই, আপনি দেখেই বুঝবেন যে ওরা তো প্রেম করতেছে রে ভাই। আচ্ছা, দুজন দুই পাশে বসো, দুজন দুই পাশে তাকাও। ওরে বাবা, হ্যাঁ। পুরা এখন দেখেন এই দুজন দুই পাশে তাকে আছে, কোনো অভিনয় করে নাই। আমরা বুঝতেছি যে দুজন বিরাট ঝগড়া হয়েছে কালকে রাইতে মনে হয়। হ্যাঁ, বাবির লগে ভাইয়ের ঝগড়া হয়েছে রে ভাই। হ্যাঁ, চলো একজন ব্রাজিল একজন আর্জেন্টিনা হয়ে গেছে। হ্যাঁ, কালকে রাইতে মনে হয় খেলা ছিল, খেলা লয়ে কাজে লাগছে, কালকা কাজে লাগিয়া দুজন দুই দলে গেছে গা। বাবি হলো ব্রাজিল আর এ হলো আর্জেন্টিনা, এর লেগা দুজনে কাজে লাগে, দুজন দুই দিক তাকায় রয়েছে। ওকে, তুই এনে বস না, এটার উপরে, এদিকে পাটা উপরে ওঠা, এখানে বসে পাটা উপরে। হ্যাঁ, এই ওকে, ওইভাবে বসে আছে। তুমি এটা ঘুরে বসো, ওর চোখের দিকে তাকাও। এখন দেখেন এই পজিশনটা যখন থাকে, তখন ছেলেটা ডমিনেটিং এবং মেয়েটা ওর আন্ডারে আছে এমন মনে হচ্ছে। তুমি উপরে বসো আরিফা। হ্যাঁ, তুই নিচে বস। বলার পর আমি খেয়াল করছি আসলে অর্থটা ওই জায়গায় যায়। হ্যাঁ, পুরো ডমিনেট দেখেন এখন হচ্ছে মেয়েটা ডমিনেটিং এবং ছেলেটা তার আন্ডারে। ভিকটিম বলা যায়। এখন তুই নিচে বস। এখন দেখেন আরো বেশি মনে হয় না? ওরে বাবা, মনে হচ্ছে না? আমরা বাস্তব জীবনে আমরা পাটা স্বভাব, বাস্তব জীবনে আমরা এই রিলেশনশিপ গুলি, এই যে সম্পর্কগুলি, আমরা এই কতটুকু কাছে আছি, কতটুকু দূরে আছি, কতটুকু নিচে আছি, কতটুকু উপরে আছি, বাস্তব জীবনে এগুলো আমরা করি, খেয়াল করি না। রাইট, এটা চলছে। বাস্তব জীবনে ধরো, মুকুল ভাইয়ের অনেক বয়স আছে, উনি বুঝবে কথাটা বললেই। ওনার যে ছেলে মেয়ে আছে, ওনার মেয়ে আছে আমি জানি, ওনার মেয়ে যখন ওনাকে ভালোবাসে তখন কাছে এসে আব্বা 100 টাকা দাও না আব্বা, এবার বলে। আবার যা টাকা দাও, ভাগ, হ্যাঁ তুমি খালি এরকম করো, তাও তোমার ঘরে থাকো, আমরা দুনিয়ায় বয়ে থাকবো। হ্যাঁ, দূরত্বটা, ওই যে ধমকের উপরে দূরত্বটা কতটুকু হবে নির্ভর করে। করা ধমক দিলে দূরত্ব অনেক বেশি হবে, ঘরে বেড়ে যাবে। তা তোমার মতো আব্বা হওয়ার দরকার নাই, 100 টাকা চাইছি, কোটি কোটি টাকা চাইলে জমা গেছে, তো 100 টাকা দিয়ে তো আব্বা হবে। তার মানে মানুষের দূরত্বটা এবং কাছে যাওয়াটা, এইটা সম্পর্কের উপরে তাৎক্ষণিক পরিস্থিতি তৈরি করে। তা আমরা এটা বানাচ্ছি এখানে, এবং এইটা বানাতে গেলে আপনাকে অবশ্যই
সেটা শিথিল করতে হবে প্রথমে। নিপ- এখন ওর কাঁধে হাত রাখবে, হ্যাঁ একটু হয়ে থাকা, মানে তাহলে এই যে হাত রাখছে, হাতটা কাঁপতেছে, বাটা শক্ত, অর্থ নাই কোনো। সেটা তো হবে এইটা তার মানে আপনাকে এই জায়গাটা এনশিওর করতেই হবে যে আমি একটা অ্যাক্টরকে স্পর্শ করছি এবং এর জন্য আমার বডিতে কোনো ধরনের টেনশন তৈরি হয় নাই। হ্যাঁ কোনো ফিলিংস থাকবে না। আচ্ছা, আরেকটা বিষয় বলে দেই, মেয়েরা, কোন পুরুষ লোক মেয়েটাকে স্পর্শ করছে, সেটা কিন্তু সৎ উদ্দেশ্যে করছে না অসৎ উদ্দেশ্যে করছে, সেইটা মেয়েটার মধ্যে একটা সিক্স সেন্স কাজ করে ও যে বানাইছে সে দিয়ে দিছে। সিক্স সেন্স ওরে স্পর্শ করা মাত্র ও ধরে ফেলবে এটা কি সৎ স্পর্শ না অসৎ স্পর্শ। একদম পরিষ্কার একটা কথা বলে দিই, আপনি যদি ভালো অভিনেতা হইতে চান, ক্যামেরার সামনে আপনি অভিনয় করতে চান, আপনি যদি অসৎ স্পর্শ করেন কখনো, তাহলে সেটা ক্যামেরা ধরে ফেলবে, ক্যামেরা তো অনেক পাওয়ারফুল, ক্যামেরা ধরে ফেলবে। আচ্ছা, কথাটা হচ্ছে আপনি বাবা মেয়ের ক্যারেক্টার করছেন, এখন আপনার মেয়ে এসে আপনার এখানে ধরলো, আপনার ধরলো, এখন এই যে সৎ স্পর্শ, এইটা বাস্তবে যে সৎ স্পর্শটা হয় বাবা মেয়ের সম্পর্কের মধ্যে, সেটাই হইতে হবে। তাইলে গেল পাবে এটা এক নাম্বার। তার মানে অভিনয়কে অসৎ স্পর্শ নাই, আছে তো বিলেন আছে না, র্যাপ সিন আমরা করি না, তখন হচ্ছে অসৎ স্পর্শ। তখন যে স্পর্শটা করছি সেটার মধ্যে একটা কামনা আছে এবং সেটার ফলে ওর রিয়েকশনটাও সেটা হবে, হ্যাঁ সেও প্রকাশ করতে হবে, ওর রিয়েকশনটা সেটা হবে এবং সেটা হলে তখন ক্যামেরা বুঝবে যে ইয়েস এটা এইটাই। তার মানে বাস্তবে যে অসৎ স্পর্শ সৎ স্পর্শ এই দুইটাও আমাদের ক্যামেরার সামনে বানাইতে হবে, বাস্তবে যে জিনিসটা আছে ওটাই দেখাইতে হবে আপনার। তার মানে আপনাকে বুঝতে হবে যে বাস্তবে কিভাবে ওয়ার্ক করে এটা, এই যে স্পর্শটা। কোথাও মধ্যে নেওয়া লাগে না না, আরে কি বলো, আমি তো চাই নাই এত রাত্রে করে আইতে, কিন্তু তুমি তো বুঝলা না, সমস্যাটা বুঝলা না, আমি তো গাড়ি পাই নাই। হ্যাঁ বুঝছি, প্রতিদিন আপনি একটা একটা গল্প বানায় হলো হ্যান করেন, আপনি লাগবে না আপনার লগে, কইছিলাম আজকে একটা আপনার লগে বাইরে মনে হয় আপনি বুঝলেন না। তো এই যে বলছে সে স্পর্শ করে, হ্যাঁ 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 পা দাও ওর ইয়ের উপরে, পাটা দাও, হ্যাঁ। এখন এই যে দুজন বসছে, কিন্তু ওর চেহারাটা দেখো, ওকে দেখো এত বড় ঠ্যাংটা দিছস, আমার তো শেষ মারছস। এই যে পাটা দিয়ে যে বসছে দুইটা লোক, আমরা যখন এই পাটা দিয়ে বসলাম, ফলত কি হলো, এই ছবিটা তাদের একটা রিলেশনশিপ আমাদের দিচ্ছে না? হ্যাঁ, এইভাবে মূলত ক্যামেরার সামনে আমরা ছবিগুলি তৈরি করি। অভিনয় ভালো লাগা না লাগা অনেকখানি নির্ভর করে এই ছবির উপরে। বডি ল্যাঙ্গুয়েজ। এখন আমরা এই সোফাটার উপরে একটা ছবি বানাবো, সবাই মিলে একটা ছবি বানাবো, এটা হলো ফ্যামিলি ফটো। ফ্যামিলি ফটো। এখন এখানে যারা আমরা আছি, আমরা অ্যানাদার গেমে কিন্তু ঢুকছি, খেয়াল করে বুঝো। আমরা যারা আছি, আমরা এখানে 5 জন আছি, এই 5 জন নিজেরা যাবেন, 5 জন কে কোনটা ক্যারেক্টার আমি জানি না, কিন্তু 5 জন গিয়ে এখানে এই এমন ভাবে বসবেন, আমরা একটা ফ্যামিলি ফটো নিব, করবেন, তারপরে 3 জন ঢুকবেন, এভাবে একজন একজন করে ঢুকবেন, ঢুকে একটা ছবি তৈরি হবে। ক্লিয়ার? এই জায়গাটা ফায়ার করে দেন প্রথমে, আমি ফায়ার করে দেন। একটু বলবো অ্যাকশন। তো আমরা এখন যে খেলাটা খেলছি সেটা হচ্ছে ফ্যামিলি ফটো। ফ্যামিলি ফটো খেলাটা হচ্ছে যে এই জায়গাটায় আমরা একটা ছবি তৈরি করব, যেটা মনে হবে যে এটা একটা পরিবার। এই ছবিটা আমরা তৈরি করবো, ছবিটা আমরা করে দেখি কিভাবে হয়। তো যান একজন যাক, একজন করে, একজন যাক, একজন বসুক, ওকে, 2য় জন যাচ্ছে, হ্যাঁ 3য় জন, 4র্থ জন, 5ম জন। দ্যাট ইজ ফ্যামিলি ফটো।
তা আমরা একটা ছবি পাচ্ছি, এটা একটা পরিবার এবং এই পরিবারের লোকজন মিলে একটা ছবি তুলছে। এখন এই ছবিটা আমরা বদলাতে চাই, ভিন্ন স্টাইলে ছবিটা তুলতে চাই। এইটা হবে না, বদলান আপনারা, পজিশন বদলান, সবকিছু বদলান। আমরা খেলা দেখতেছি, এরকম একটা চিহ্ন সামনে বলবো, নিচে বলবো। এটা হচ্ছে ফ্যামিলি ফটোর সেকেন্ড ফটো। সেকেন্ড ফটো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ফ্যামিলি ফটোর সেকেন্ড ফটো। তাহলে থার্ড ফটোটা আমরা বানাই। এই ছবির মধ্যে গল্প ঢুকাবো, ছবির মধ্যে গল্প ঢুকাবো। না, এটাও ধরে ফেলছে যে গল্পটা কিভাবে হবে। গল্প ঢুকাবো যে কার সাথে আসলে কার সম্পর্ক ভালো, কার সাথে আসলে কার সম্পর্ক খারাপ, কে কারে দেখতে পারে না, কে কারে দেখতে পারে। এই ছবি দেখে বোঝা যাবে যে ও ওরে পছন্দ করে না, আবার দেখে বোঝা যাবে ও আসলে ওরে খুব পছন্দ করে, গোপনে গোপনে ভালোবাসে। এই জিনিসটা বোঝা যাবে। তাহলে কি আমরা এক ধারার মধ্যেই করি? দাঁড়া বসা জ্যাম না, আপনি আপনি এটা তো ওপেন, এটা তো এমন না যে কেউ বলে দিবে না। হ্যাঁ, তাহলে এখন যার সাথে আমার অনেক রাগ, তার সাথে কি আমি এসে ঘাড়া থাকবো নাকি? এই তো গ্যাপ নিলাম। নিঃসন্দেহ না, এই গ্যাপ না, আপনি খারাপেন ওই দিক। ও পাশে যাবে না, অবশ্যই যা একটু দূরত্ব বোঝা যাবে না তোর সাথে বোঝা যাবে কিভাবে? ও যা, হ্যাঁ, কারণেই তো একজন দূরে যাবে। আপনার ওইটা না, ব্যাপার হচ্ছে এটা তো হইতেই পারে, এটা একটা একটু অপশন। বোঝা যাচ্ছে গ্যাপ। পাশে হ্যাঁ। থেকে দূরে মানে রাইট, gap বোঝা যাচ্ছে। এটা ঠিক আছে, আপনার যুক্তি ঠিক আছে। ওটাও হইতে পারে যে আপনি একবারে কাছেই দাঁড়াইলেন না। এই যে যেমন আমি আপনার- বলি, এখন একজন তো এই পাশে থাকতে হবে, হইতে পারে ওর সাথে রিলেশন ভালো, হ্যাঁ। কিন্তু প্রয়োজনে দাঁড়াইছে, এটা তো দূরত্ব তা তো ঠিকই। যাবে না। বিষয়টা হলো যদি রিলেশনশিপটা গোপন হয়, যে আমি ওরে ভালোবাসি কিন্তু তুই জানিস, সামাজিক ভাবে বলতে পারি না, তাহলে দূরেই থাক। সবাইকে বলতে পারছি না। ফটো ফ্রেমে কিন্তু এই গ্যাপটা থাকবে না। যদি হয় যে আজকে ওর সাথে আমার যে সম্পর্ক আছে এটা পাবলিকলি আমি বলছি, তারপরে আমাদের বিয়েটা হয়েছে, বা বিষয় হচ্ছে রিলেশনশিপ, আপনার কোনো সময় রিলেশনশিপটা একরকম থাকবে না, এটা আপনার বদলাবে, আপনার বদলাবে। এবং এই বদলানোটা আপনার গল্পের শুরুতে যা থাকবে রিলেশনশিপটা, গল্পের শেষে গিয়ে এটা থাকবে না, চেঞ্জ হবে পরিস্থিতি। চেঞ্জ হবে গল্পের শেষে। এবং গল্প তো তাই, গল্প জিনিসটাই তাই, গল্প শুরুতে যা থাকে গল্পের শেষে তা থাকে না, গল্প চেঞ্জ হতে থাকে। এবং এই গল্প যে চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে আপনার চরিত্রটা চেঞ্জ হচ্ছে। একটা লোক, সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে, সে জানে তার স্ত্রীও তাকে ভালোবাসে, সে যখন জানবে তার স্ত্রীর সঙ্গে অন্য একটা লোকের সম্পর্ক আছে, আগের মানুষটা থাকবে না, না, অবশ্যই না, সে চেঞ্জ হয়ে যাবে। আর তার স্ত্রীর লগে অন্য একটা লোকের লগে দেখা হলে স্ত্রী তাকে একটা হাসি দিয়ে ভালো আছেন, কত দেখছো কত খারাপ, ভিতরে লগে মনে কিছু একটা আছে, সন্দেহ ঢুকে গেছে। সন্দেহ ঢুকে যাবে ভিতরে। শয়তান, ও এই মহিলা দেখুন ফেসবুকে প্রায় পোস্ট দেয়, আচ্ছা ভাই এরকম এরকম ব্যাপার, হ্যাঁ মা তো ভাইয়ের লগে তো এরকম, পরে রাখবো না বাদ দিন, সবাই লিখবো ডিভোর্স দেন, ডিভোর্স দেন, ডিভোর্স, হাজার হাজার ডিভোর্স দেন, সবাই লিখছে ডিভোর্স দেন, লাত্তি মেরে বের করে দেন। এরকম মহিলার লগে থাকার দরকারটা কি? দেশের মহিলা অথবা কোনো মহিলা যদি লেখে যে আমার জামাই এরকম এরকম, কি করবো ভাই, আমার দুইটা বাচ্চা, ডিভোর্স দেন, কত হয়ে গেল, ঠিক আছে গা, আমার ফোন নাম্বার দেন, ইনবক্সে আসেন, আমি দেখতেছি বিষয়টা। পরে, হ্যাঁ, শুনছো? ইনবক্সে আসেন, বাকিটা বলতেছি। হ্যাঁ, মানে উদ্ধার কর্তা আইসে, হাজির হয়েছে আর কি। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো অভিনেতার জন্য জরুরি বিষয় হচ্ছে নিজের শরীরটাকে জেলি বানানো, মানে নরম, নিজের শরীরটাকে একটা নরম একটা শরীর বানানো জরুরি। তো আমরা বুঝতে পারছি যে একটা ভালো অভিনেতার জন্য নিজের শরীরকে জেলির মতো নরম বানানো জরুরি। নরম থাকতে হবে, আরাম করে বসতে হবে, আরাম করে দাঁড়াইতে হবে, আরাম করে শুইতে হবে। তো এই প্রক্রিয়াটা কিভাবে হয় আমরা এটা শিখব। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডায়াফ্রাম ব্রিদিং শিখবো। আমরা সব বন্ধ করতে পারবো, এই শ্বাস নেওয়াটা বন্ধ করতে পারবো না, শ্বাস নেওয়া থাকতেই হবে, শ্বাস বন্ধ তো সব শেষ। তো আপনি অভিনয় করতে গেলে আপনার শরীরের যে আড়ষ্টতা সেইটা
তৈরি হয় মূলত ভুল শ্বাস নেওয়ার পদ্ধতি থেকে। ভুল শ্বাস নেওয়ার পদ্ধতি হচ্ছে আমরা যখন এই বুক দিয়ে শ্বাস নেই, তাহলে সেইটা ভুল পদ্ধতি। আমাদের সঠিক পদ্ধতি হচ্ছে যে আমরা এই শ্বাসটা নিব পেট দিয়ে। মনে করেন পেটের মধ্যে একটা বেলুন আছে, আপনার পেটের মধ্যে একটা বেলুন আছে, পেটটা এইভাবে হাত দেন, এইভাবে আমি যেভাবে হাত দিছি এই নাভি বরাবর এভাবে রাখেন। আঙ্গুল এই দুইটা শুধু এই স্পর্শ করা থাকবে। এই যে দেখেন, শক্ত না, নরম, আরাম আরাম করে আঙ্গুল রাখেন। আঙ্গুল শক্ত না, আঙ্গুল নরম। এই যে দেখেন, আমি আরাম করে পেটটা ধরছি, আমার পেটটা আরাম করে নাভি বরাবর দুটা মিলাইছি। এই যে মিলাইছি না, এখন আমরা এটা এই যে শ্বাস নিচ্ছি, দেখেন আমার আঙ্গুল দুটো সরে গেছে, আমি জোর করে সরাই নাই, পেট সরাইছে। এই যে ছেড়ে দিছি, এই যে আঙ্গুল দুটো লাগানো আছে, আবার সরে গেছে। এই যে আঙ্গুল দুটো স্পর্শ করবে, আপনি জোর করে করেন না, আপনি শরীর শক্ত না, শরীরে একদম নরম, শরীরের কোনো জায়গায় নাই, আরাম করেন আগে, এই আরাম, শরীরের কোথাও শক্ত নাই। এই পেটে হাত দিয়েছেন, এই যে হাত দিয়ে রাখছেন এবং পেটের মধ্যে আরাম। এখন শুধু পেটটা ফুলবে, শরীরের কোনো জায়গা শক্ত হবে না। নেন, শুধু পেটটা ফুলবে, শুধু পেটটা, আর কোনো জায়গায় ইয়ে থাকবে না, নরম। করো, নরম, একদম নরম, পেটটাই করো। হচ্ছে না, করো আবার। পেটটা, আমার হাতটা রাখো এই পেটটার সাথে, দেখো এই যে দেখো হাতটা রাখছি তো, এই যে আমি যখন পেটটা বড় করছি, এই যে ভাগ হয়ে গেল। আবার যখন পেটটা ছেড়ে দিচ্ছি, এই যে দুটা লেগে গেল, এই যে করছি, এই হইলো। ঠিক আছে, আমরা এটা দাঁড়িয়ে করলাম, ডায়াফ্রাম ব্রিদিং বলে এটাকে। এই জিনিসটাকে বলে ডায়াফ্রাম ব্রিদিং। ডায়াফ্রাম জিনিসটা কি? ডায়াফ্রাম হচ্ছে এইখানে একটা পর্দা আছে, এই পেটটা এবং বুকটার মাঝখানে একটা পর্দা আছে, এইটাকে বলে ডায়াফ্রাম। তো মানুষ যদি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেয়, তখন ওই ডায়াফ্রামটা বড় হয়, নিচের দিকে নেমে যায়। যখন ডায়াফ্রাম থেকে সে শ্বাস প্রশ্বাস নেয়, সেটা বলে ডায়াফ্রাম ব্রিদিং। ডায়াফ্রাম ব্রিদিং হচ্ছে পেট থেকে শ্বাস নেওয়া, আরো সহজ করে নাভি থেকে শ্বাস নেওয়া, নাভি থেকে। এখন এই নাভি থেকে নিলে লাভ কি? নাভি থেকে নিলে লাভ হচ্ছে, আমি যে কথা বলছি সেই কথার জোরটা সহজে আসে, শক্তিটা পাওয়া যায়। এবং আপনার শরীরে এনার্জি পাবে কোত্থেকে? অক্সিজেন থেকে। সেই অক্সিজেন যত বেশি শরীরে যাবে, তত আপনার শরীর এনার্জেটিক থাকবে। তাহলে এই যে শ্বাস নেওয়ার পদ্ধতি, আমরা ভুল শ্বাস নিচ্ছি, সেটা হচ্ছে হাঁপাচ্ছে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে পুরাটা পেটটা ভরে শ্বাস নেওয়া। এটা একদিনে হবে না, কারণ আপনি যদি বছরের বছর ভুল নিয়ে থাকেন, তাহলে আপনি হঠাৎ করে ঠিক করতে পারবেন না। আচ্ছা, এখন এইটা আমরা কিভাবে ঠিক করব, মানে এই ভুলটা ঠিক করবো কেমন? ভুলটা ঠিক করার পদ্ধতি হচ্ছে, আপনি ধরেন এই পেটে রাখলেন বা রাখলেন না, তাতে কিছু যায় আসে না। আপনি নর্মালি দাঁড়াইলেন, 1 2 3 4 5 বলে শ্বাস নিলেন। শ্বাস নিতে নিতে গুনলেন, মনে মনে বললেন 5-এর মধ্যে শ্বাস নেওয়া শেষ। আপনি শ্বাসটা অল্প কিছুক্ষণ, 1 2 3 হতে পারে, 1 2 3 4 5 হতে পারে, ধরে রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। কিন্তু ছাড়ার সময়টা 1 2 3 4 5 6 7 8 9 10, ছাড়ার সময়টা বেশি। এটা 10 হইতে পারে, 12 হইতে পারে, 15 হইতে পারে, 20 হইতে পারে, জানি না। তাহলে আপনি শ্বাসটা ছাড়বেন ধীরে ধীরে। কেন? এটা অভিনয় কিভাবে কাজে লাগে? এইটা লাগে, আপনি যত ধীরে ধীরে শ্বাস ছাড়বেন, তত বেশি দম পাবেন। দম বল না, দম নাই,
এই দমটা লাগে কেন? আপনি দীর্ঘ লম্বা ডায়লগ বলবেন না, এই যে ডায়লগ বলবেন, এই ডায়লগ বলতে যদি প্রথমে যদি বাতাস সব জায়গা, তাহলে কি দিয়ে ডায়লগ কইবেন? হয়ে যাবে, কেউ থাকবে না। তার মানে আপনার ভিতরে যথেষ্ট বাতাস নেওয়ার পরে বাতাসটা নেবেন অল্প সময়, কিন্তু ছাড়বেন ধীরে 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 কথার সাথে বেরিয়ে যাবে। গেল। ডায়াফ্রাম ব্রিদিং এর সেকেন্ড পার্টটা আমরা দেখি। বসেন। এই আমরা বসলাম। এখন বসার পদ্ধতিটা কি হবে? বলা সুখাসন বলা হয়, যোগাসনের একটা পদ্ধতি। এই হাতটা রাখেন, এই রেখে এই যে মেরুদণ্ডটা এটা সোজা করে দেন, একদম সোজা সোজা করে। এখন এই যে পেটটা ফুলতেছে, পেটটা ফুলতেছে, পেটটা দিয়ে শ্বাস নেন। দেখেন আমার পেটটা ফুলতেছে, এটা ডায়াফ্রাম ব্রিদিং। আচ্ছা, আমরা একটু এসিটা বন্ধ করি। আমরা এই মোমবাতিটার দিকে মনোযোগ দিই, শিখাটার দিকে মনোযোগ দিই। আমরা যেটা করবো, প্রথমে শ্বাস নিলাম, তারপরে আপনারা ফু দিয়েন না মোমবাতির দিকে, আপনার দেখেন কিভাবে করবো। নিলাম, তারা আমরা দেখতেছি যে আমরা একটা কন্ট্রোল করতে পারতেছি শ্বাসটাকে। আপনার এই কন্ট্রোলটা খুব জরুরি বিষয়। আপনি কথা বলার সময় এই শ্বাসটা নিয়ন্ত্রণ রাখবেন, যে বেশিও না কমও না। এইটা হচ্ছে মানে বোঝার ব্যাপারটা, যে আপনি ফু দিচ্ছেন কিন্তু শিখাটা নিববে না, শিখাটা শুধু নড়বে, নিববে না। তার মানে আপনি এমন জোরে ফু দিচ্ছেন না যে ফুটা নিবায় ফেলায়, আবার এমন আস্তেও ফু দিচ্ছেন না যেটা শিখা নড়বে না। তখন একটা ব্যালেন্স আছে এখানে। এই ব্যালেন্সটা আপনার এই শ্বাসের ব্যায়াম করে করে তৈরি করতে হবে। সিম্পল জিনিস হচ্ছে, বাসায় আপনি শ্বাস নিলেন 5 গুণে, 1 2 3 4 5 গুণে নিলেন, ছাড়বেন 10। দশে ছাড়বেন। যখন 5-এ নেবেন, 10-এ ছাড়বেন, তাতে লাভ কি? লাভ হচ্ছে আপনার দম বাড়বে, দম বাড়বে। ডায়লগ বলতে হাঁপায় যাবেন না, এবং এটা আপনার বডিকে রিল্যাক্স করবে, আরাম শিথিল করবে শরীরটাকে। বাতাস লাগতে বেশি খায়। আমার আরেকটু জোরে। মুকুল ভাই, আচ্ছা, যদি মনে হয় যে এইটা সমস্যা, সিম্পল একটা মোমবাতি কিনে বাসায় চলে যান, বাসায় এই মোমবাতি জ্বালায়া আপনি প্র্যাকটিসটা করেন। এই 10 থেকে আপনি 11 12 13 14 15 এবার বাড়তে যতটুকু বাড়াইতে পারেন। এটা 20-22-এর বেশি দরকার নাই, লাগবে না। পৃথিবীর সব কিছুতেই আপনি বলতে পারেন, কোয়ান্টাম বলেন, ধ্যান বলেন, সব জায়গায় লাগে। আমাদের তো উদ্দেশ্য সেটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু ডায়াফ্রাম ব্রিদিংটা শেখানো। আমাদের যেটা লাগবে, আগের জিনিস শিক্ষাতে লাভ নাই ভাই। হ্যাঁ, আর কিছু না, স্ট্রং হয়।
আমাদের লাগবে এই জিনিসটা, আমাদের লাগবে ডায়লগ বলার জন্য। তো আমাদের উদ্দেশ্য ওইটুকু। আমার শটটা একদম সুন্দর আসতেছে, লাগতেছে কালার সাথে করতেছে বল। ভালো আছে। হ্যাঁ, খুব সুন্দর কন্ট্রোল হচ্ছে, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর নিয়ন্ত্রণ এটা, যে শিখাটা নড়ছে কিন্তু বন্ধ হচ্ছে না। তা আমরা এখন শিখাটা সবাই মিলে বন্ধ করবো। রেডি হন সবাই? আমাদের এটা করলে কি, আমরা ডায়াফ্রাম ব্রিদিং এর শেষ অংশটা দেখবো। এখন করবো শুয়ে। তো শুয়ে যেভাবে করবো সেটা হচ্ছে এই শুইলাম, তো এই পেটটার মধ্যে রাখলাম, এটা এই যে রাখছি, রেখে এটারে যখন শ্বাস নিব, এই যে আমার নাভিটা দুই দিকে সরে গেল, আমার এই যে দুই দিকে সরে গেছে, আবার এটা এই লেগে গেল। আবার আমরা এই আবার আমরা এই জিনিসটা, আপনি যখন কোনো সেটে অভিনয় করতে যাবেন, আপনার যখন এমন হবে যে অস্থির লাগতেছে, ডিরেক্টর পাগলা ডিরেক্টর, মাথা আউলা টাইপের লোক, সে যখন তখন চেতে যায়, খুব মেজাজ খারাপ লোক, তার টেম্পার হট টেম্পার লোক, তো আপনার যদি ওর সাথে হট টেম্পার হয়ে যান তাহলে মারামারি হয়ে যাবে। আপনার উচিত হবে তখন এই ডায়াফ্রাম ব্রিদিং করে এই সিম্পল। এই যে আপনি তো শুটিং এ তো শুনতে পারবেন না বা দাঁড়াইতে পারবেন না, শুটিং এ করবা ভাই এনে একটু পন, আপনি মেকআপ রুমে কইলে বইতে, মেকআপ রুমে সিম্পল বললেন, চোখটা বন্ধ করলেন, আপনি স্যার বৈশা তিনবার করলেই মানসিক অবস্থা, এই যে এখন যেটা হয়েছে মানসিক অবস্থা চেঞ্জ হয়েছে না, একটা ভালো লাগতেছে, ঝিমুনি ধরছে, একটা কেমন জানি কনসেন্ট্রেশন। আচ্ছা, তো ক্যামেরা অন আছে তো না? ওকে, যাই আমরা তাহলে। আমরা শিখলাম ডায়াফ্রাম ব্রিদিং। ডায়াফ্রাম ব্রিদিং এর ফলে আমাদের যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের মনোযোগ বৃদ্ধি পায়। আমরা পরের ক্লাসে মনোযোগের উপরে আমরা শিখবো, আগামী দিন মনোযোগ শিখবো। মনোযোগটা কেমনি বৃদ্ধি পায়? সহজ জিনিস হচ্ছে, আপনার সেটের মধ্যে যখন ডিরেক্টর বলবে অ্যাকশন, তখন আপনার দায়িত্ব হচ্ছে যে আপনার পিছনে কে আছে, সামনে কে আছে, ক্যামেরাটা কোথায় আছে, আপনার মাথার উপরে ফ্যান ঘুরছে না এসি চলছে, সব ভুলে যাওয়া, সব ভুলে যাওয়া। আপনার শুধু মনোযোগ থাকবে আপনার ক্যারেক্টার এবং আপনার ডায়ালগ, এই দুইটা। যখনই সে বললো অ্যাকশন, আপনি সব ভুলে গিয়ে আপনি শুধু ক্যারেক্টার এবং ডায়ালগের মধ্যে ঢুকে পড়লেন, ঢুকে আপনি ওইটুকুই শুধু মাথায় রাখছেন। যখন বললো কাট ইট, শেষ, আপনি বেরিয়ে গেছেন ক্যারেক্টার থেকে, আপনার ডায়ালগ থেকে, আপনি বাস্তবে ফিরেন। এটা কেন জরুরি, এটা গত ক্লাসে বলছি কেন জরুরি। আপনি অ্যাটাচমেন্ট ডিটাচমেন্ট শেখেন, অ্যাটাচমেন্ট ডিটাচমেন্ট শেখেন। অভিনেতাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টার করতে হয়, আপনি এক ক্যারেক্টার আটকে থাকলে আপনি নিজের ভেরিয়েশন তৈরি করতে পারবেন না, পরের দিনে আপনার অন্য চরিত্র করতে হবে। সুতরাং এই চরিত্র থেকে বেরোয় যাওয়া শেখেন। আমার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি আজকে যেটা শিখলেন সেটা হচ্ছে পাথর থেকে জেলি হওয়া। পাথরের মতো বডি শক্ত করে রাখা যাবে না, বডিটাকে নরম করে আরাম করে বইতে হবে। আরাম করে বইতে গেলে যেমনি আপনার ভাল লাগে, যেমনি আপনার ভাল লাগে। আমরা যে কোনো জায়গায় অনেকক্ষণ বইয়া থাকলে আরাম করে বই, এমনি করে বই, এমনি করে বই,
এমনি করে বই মানে যেমনি আরাম লাগে, হ্যাঁ, মানে শরীরটা মানুষের অন্যতম, মানুষ না শুধু, যে কোনো প্রাণীর অন্যতম উদ্দেশ্য হচ্ছে নিজের আরাম দেওয়া। যখন আরাম লাগে তখন থাকে না মানুষ, হ্যাঁ সত্য। এরা উদ্দেশ্য। এবং মানুষের ব্রেনটাও তাই, মানুষের ব্রেনটা অলওয়েজ নিজের আরাম দিতে চায়। এবং নতুন কিছু শিখতে গেলে খুব বিরক্ত লাগে, আবার শিখতে এই বয়সে পারবো না ভাই, আর সবার খুব বিরক্ত লাগে, না না না, এত কিছু সম্ভব না। মানুষ নিজেকে আরাম দিতে চায়, শারীরিক আরাম, মানসিক আরাম, এর মানুষের স্বভাবের অংশ। ঠিক আছে, এখন এই জিনিসটা আমাদের অভিনয়ে লাগবেই, শারীরিক আরাম, মানসিক আরাম। কারণ আপনি শুধু অভিনেতা হিসেবে শারীরিক ভাবেও আপনি ইনভলভ হবেন, মানসিক ভাবেও ইনভলভ হবেন, ক্যারেক্টারটা মানসিক ভাবে করতে হবে। সুতরাং মানসিক আরাম এবং শারীরিক আরাম দুইটাই যদি আপনার না বোধ করেন, আপনি পারফেক্টলি অ্যাক্টিং করতে পারবেন না। আমরা এই তিনজনকে দেখছি, তিনজনই মোটামুটি ফর্মাল একটা অবস্থা বসে আছে। আমরা এটা ইনফর্মাল বানাবো। আমরা কিছু ফ্যামিলি ফটো দেখছি, সেই জায়গা থেকে এটা ইনফর্মাল বানাবো। এটা আমরা ধরলাম দুই ভাই আর এক বোন বসে আছে, সেটা আমরা কিভাবে দেখাবো? এটা ছবি না, এটা এখানে ক্যামেরা নাই, ছবি না, এটা কোনো ছবি না। এটা প্র্যাকটিক্যালি তিনটা মানুষ, দুই ভাই এক বোন বসে আছে, প্র্যাকটিক্যালি ক্যামেরা নাই, ছবি তুলতে হবে না। কেমনে বসবে তিনজন? প্রকাশ করা কলেজে যাবো। আমি অসুস্থ ছিলাম, ও তো যায়নি। ও যায় না, লেট করে ক্লাস হবে, তো আগে যেতে পারে। আমি অসুস্থ ছিলাম এই জন্য আমি যাই নাই। নাম্বার বলছে আম্মু আমাকে জিজ্ঞেস করেন। আরে ভাইয়া, আমরা অসুস্থ বলে বাসায় থেকে দিনের বেলা রাত্রে তৈরি করলে মানুষ দেখে বুঝবে যে ও এরা ফ্রেন্ড, জিনিসটা এইটা, হ্যাঁ এইটা। আচ্ছা, আমরা আরেকটা ছবি তৈরি করব। এখন এইখানে একজন হচ্ছে বয়ফ্রেন্ড, আরেকজন বয়ফ্রেন্ড না, আরেকজন জাস্ট ফ্রেন্ড। আমরা যেটা শুনি সবসময়, কে বয়ফ্রেন্ড কে বয়ফ্রেন্ড না, আমরা এটা বুঝবো আচরণ দিয়া। কে বয়ফ্রেন্ড আমরা যাই না, এটা আমাদের বুঝে ফেলবো। এবার এটা তুই বানাবা, তুমি এমন একটা কিছু করবা বোঝা যাবে যে ও হচ্ছে বয়ফ্রেন্ড, ও হচ্ছে বয়ফ্রেন্ড না। তুমি এমন একটা কিছু করবা যেটাতে বোঝা যাবে যে এই লোকটাই বয়ফ্রেন্ড, ও না। ঠিক আছে, যেইটা খুশি, আমি জানি না কেমন হবে, ছবিটা বলবে, ছবিটা বলবে, ঠিক আছে, ছবিটা বলবে যে এই এই এর সাথে এই, এর সাথে না, ছবিটাই বলে দিবে। তো এই ছবিটা, এখন আমরা তো এগুলো স্টিল বানাচ্ছি এখন বন্ধ, বাট সিনেমাকে স্টিল নো, সিনেমা স্টিল না। তার মানে আমরা শুধু এই যে ছবিটা, এটা বানাইলে হবে না, ছবির সাথে তারা চেহারা চুরুত কেমন করে রাখছে সেইটা, এবং তারা কতটুকু কাছে কতটুকু দূরে সেইটা, এবং তারপরে হচ্ছে ডায়লগ। ডায়লগ অনেক দূরে, ডায়লগটা হচ্ছে অনেক দূরের জিনিস। আগে এই ছবিটা তৈরি হবে, ছবিটা দেখে আমরা বুঝে বলবো যে কি জিনিসটা হয়েছে। ঠিক আছে, এবং ছবির মধ্যে এই স্পর্শের বাইরেও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা আই কন্টাক্ট। কে কার দিকে কিভাবে তাকাচ্ছে, কতক্ষণ তাকাচ্ছে। তো এখন হচ্ছে যে এই যে আমরা যে আরেকজনের দিকে তাকাচ্ছি, এই তাকানোটার মধ্য দিয়ে রিলেশনশিপটা বিল্ড আপ হয়। বাস্তবে আমরা একজনের দিকে তাকাই, তাকাইলে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কটা আপনি অন ক্যামেরা তৈরি করতে হবে। আপনি একটা রোমান্টিক সিন করবেন অথচ অভিনেত্রীর চোখে তাকাবেন না, এটা তো হইতেই পারে না, প্রশ্নই আসে না।
বিষয় হচ্ছে আমি সবসময় কি অভিনেত্রীকে জড়ায় ধরবো? না, দরকার নাই তো। টাকা নিতেই আপনার লুক দেখেই মানুষ ধরে ফেলবে তাদের রিলেশনশিপটা কোথায়। একটা ভাষা আছে। লুক দেখেই, আপনার এক্সপ্রেশন দেখেই বুঝে ফেলবে। এবং ক্যামেরার সবচেয়ে বড় দুর্বলতা বা শক্তি দুইটাই, সেটা হচ্ছে সবসময় ক্যামেরা ক্লোজ আপ, ক্যামেরা অলওয়েজ ক্লোজ আপে যাবে। সুতরাং আপনি ক্যামেরার সামনে যদি অভিনয় করতে চান, আপনাকে ক্লোজ আপ মাস্টার হইতে হবে। যখনই আমি বলবো ক্লোজ আপ শটে যাচ্ছি, আপনি ক্লোজ আপে ফাটাই ফেলতে হবে, কারণ ক্লোজ আপটাই মানুষ মনে রাখবে আপনার, এবং ডায়লগগুলো সব আপনি ক্লোজ আপে বলবেন। সুতরাং ক্লোজ আপে যদি আপনি এক্সপ্রেশন ঠিকঠাক না দিতে পারেন, আপনার অভিনেতা এসে ভবিষ্যৎ অন্ধকার।